উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। মাল্টি মেরিনাস মোহনবাগান টাকি ক্লাবের উদ্যোগে সম্বর্ধনা 2025 অনুষ্ঠিত হলো বসিরহাটে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাল্টি মেরিনাস মোহনবাগান টাকি ক্লাবের উদ্যোগে সম্বর্ধনা ও কুইজে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে মাল্টি মেরিনাস মোহনবাগান ক্লাব টাকি বিশেষ উদ্যোগ 2025-এ তাদের বিভিন্ন রকমের কুইজ ও বাচ্চাদের প্রতি বছরই তারা এরকম কালচারাল প্রোগ্রাম করে থাকে। এবছরও বিশেষ অর্থে তারা এবছরই প্রোগ্রাম করছেন। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন সবার পরিচিত অর্থাৎ ফুটবল টুর্নামেন্টের মোহনবাগানের একাধিকবার মোহনবাগানের হয়ে ফুটবল খেলেছেন সকলের চেনা পরিচিত মুখ দিব্যেন্দু বিশ্বাস, সভাপতি সুব্রত মুখার্জি, মাল্টি মেরিনাস মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ঋদ্ধিমান ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক ঋষভ তপাদার, দেব শুভ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী সাউ ও আরো বিশিষ্ট জনেরা। এবং তিনিও মোহনবাগান এই মাল্টি মেরিনাস সেই কুইজ কম্পিটিশনের পর এবছর আমরা যেন আরো নতুন নতুন কিছু সৃষ্টি করি। দিব্যেন্দু বিশ্বাস মহাশয়কে এবং তারই সঙ্গে পুষ্প আদিত্য প্রকাশ মন্ডল। জোরে হাততালি হবে সবাই মিলে। কংগ্রাচুলেশনস টু আওয়ার চ্যাম্পিয়ন। কংগ্রাচুলেশনস। এখানে যারা সবাই মোহনবাগান, আর এটা ওদের সবার কাছে একটা আবেগ, একটা ভালোবাসা। হারলে ওরা দুঃখ পায়, জিতলে ওরা অনেক বেশি আনন্দ করে। আর আমি দেখুন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান তিনটে ক্লাবেই খেলেছি। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি ফুটবল সেক্রেটারি। সবাই মিলে কংগ্রাচুলেশনস। আসলে এই সদস্যরা ছাড়া মাল্টি মেরিনাস মোহনবাগান টাকির পক্ষ থেকে এখানে সোমনাথ দা আমাদের চেয়ারম্যান, কিন্তু মোহনবাগানের বড় সমর্থক। চিন্ময় দা আমাদের এখানকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আবার মোহনবাগান সমর্থক। আর সায়করা তো মানে মোহনবাগান অন্তঃপ্রাণেরা। এবার এরা সবাই প্রতি বছর এরকম অনুষ্ঠান করে। শুধু যে মানে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান না, ওরা করোনার সময় প্রচুর মানুষের পাশে থেকেছে, ওই সময়টা অনেকের সাথে থেকেছে। এবং এছাড়াও ওরা আরও অনেক অনুষ্ঠান করে, তার মধ্যে একটা আজকের এই কুইজ কন্টেস্ট। ভালো, এরা সবসময় মানে এখানে ধরো সব বড় স্কুলরা সবাই এসছে, ভবনাথ, বসিরহাট হাই স্কুল, টাকি রামকৃষ্ণ মিশন, টাউন হাই স্কুল, সবাই এসছে। ভালো অনুষ্ঠান এটা। মোহনবাগান ফ্যান্স ক্লাব করলেও ওরা একটা অসাধারণ অনুষ্ঠান করে। টাকি থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শীতের ছোঁয়া লাগতেই পীরখালির খাড়িতে স্নান করতে ব্যস্ত বাঘের পরিবার। অবাক কাণ্ড, একসঙ্গে 3টি বাঘ সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। আসাম থেকে আসা অভিনন্দন রায়, কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালির তন্ময় মণ্ডল, এই 3 সদস্যের একটি টিম এদিন ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ঠিক দেউল ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই তাদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত। একসঙ্গে 3টি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয়, ছিল মনোমুগ্ধকর। 3টি বাঘ আপন মনে খেলাধুলার মেজাজে খাড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পারাপার হচ্ছিল। জলের ওপর ভাসমান রোদ, ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে। অভিনন্দন, ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দী হয় সেই জলের রাজ্যে বাঘেদের অনবদ্য মুহূর্ত। পর্যটকদের সামনে একসঙ্গে 3টি বাঘকে সাঁতরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা।
ঘটনা। তাদের মতে এটি শুধু একটি দৃশ্য নয়, সুন্দরবনের বন্যপ্রাণের শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ। সুন্দরবনের জলে জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রতিটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু, বাড়িতে আনা হলো মৎস্যজীবীর দেহ। কুলতলি ব্লকের কাটামারি এলাকায় শোকের ছায়া। এদিন বাঘের আক্রমণে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম শম্ভু সর্দার, বয়স 32 বছর। সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাটামারি এলাকার বাসিন্দা। এদিন সকালে কুলতলির কাটামারি নদীঘাট থেকে অমৃত সর্দারের নৌকো নিয়ে 3 বন্ধু শম্ভু সর্দার, অমৃত সর্দার, বিজয় সর্দার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। কাঁকড়া ধরার সময় বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গী 2 সহকর্মী বাঘের সঙ্গে মরণপণ লড়াই করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় আনা হলো জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আগামীকাল দেহটি মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কুলতলি থানার পুলিশ। বাড়িতে শম্ভুর উপার্জনের উপর নির্ভরশীল তার বাবা, মা ও বৃদ্ধ ঠাকুমা। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। সুন্দরবনের মৃত্যু মিছিল অব্যাহত। জঙ্গলে গেছে গিয়ে আমার বাবা আর ওই একটা বাচ্চা আমাদের, আর কি আমাদের দেখবার, কে খাওয়া বাবা। বাড়িতে আমার ছেলে জঙ্গলে গিয়েছিল, 3জন আমার ছেলে বাঘে ধরেছে। অমৃত সর্দার আর বিজয় সর্দার। আমাদের ওই খাটাখাটনি করে আমার ছেলে যা খাওয়ায় আমরা তাই খাই। বাড়িতে গতকাল সকাল 8:30 9টার দিকে এখান থেকে নৌকো ছেড়ে ওরা নদীর উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলে ওখানে গিয়েছে টাইগার ফরেস্টে চামটায়, ওরা কাঁকড়া ধরছিল। তো হঠাৎ বাঘের আক্রমণে শম্ভু সর্দার বলে ওই 3জন নৌকোর মধ্যে একজন, ওরা 3জন গিয়েছিল, অমৃত সর্দার, বিজয় সর্দার এবং শম্ভু সরদার। যিনি নিহত হয়েছেন ওনার নাম শম্ভু সরদার। ওরা বাড়ির 4জন ফ্যামিলি, বৃদ্ধ ঠাকুমা আছে আর বাবা, মা, শম্ভু সরদার উনি আছেন। দোন ফেলছিলাম বারবার, আর ওই দোন তুলে আসছিলাম। প্রথমে একটা না ফেলে ফেলে গিয়ে দোন তুলে আসছিলাম, ওই খাওয়া মেরে নিয়ে গাঙে পড়ে গেছি। নিয়ে আর তারপরে কাঁড় মেরেছি, কাঁড় মারার পর সঙ্গে সঙ্গে হাঁকাই করে বাড়ি মারার পর ছেড়ে দিয়ে পালাতে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে উত্তেজনা, খাদ্য বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ এলাকায়। সুপুর পঞ্চায়েতের সুপুর গ্রামের জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতেই উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। শিশুদের জন্য বরাদ্দ খাবার দীর্ঘদিন ধরেই পরিমাণগত ও মানগত ত্রুটি রয়েছে, এমনই অভিযোগে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গনওয়াড়ি প্রকল্পের খাবার সরবরাহে চূড়ান্ত অবহেলা চলছে। শিশুদের জন্য বরাদ্দ খাদ্য কম পড়ছে, অনেক ক্ষেত্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে এদিন ক্ষুব্ধ মানুষেরা কেন্দ্রের সহায়িকা ও রাঁধুনিকে ঘেরাও করে আটক করে রাখেন। অভিযোগকারীদের বক্তব্য, দিনের পর দিন এই অনিয়ম চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাস ও তদন্তের প্রতিশ্রুতির পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং আটক কর্মীদের মুক্তি দেন। তবে গ্রাম
গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, শুধু আশ্বাসে নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে বড় আন্দোলনে নামবেন তারা। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র অঞ্চলে। পরিস্থিতি বিচার করতে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শনে আসেন সিডিপিও মুক্তেশ্বর ঠাকুর। কেন্দ্রের কার্যক্রম ও অভিযোগ সম্পর্কে তিনি প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর তিনি আশ্বাস দেন যে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিডিপিওর সামনে গ্রামবাসীরা অভিযোগ করেন কেন্দ্রের ব্লক লেভেল অফিসারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও রয়েছে। তারা এই আধিকারিককে অবিলম্বে অন্যত্র বদলি করার দাবি জানান। সিডিপিও জানান, অভিযোগ বিবেচনা করে প্রয়োজনীয় দপ্তরীয় পদক্ষেপ নেওয়া হবে। সবই তো শুনলেন, আর কি দেখার আছে? প্রবলেম হচ্ছে উনি একটু ভুল করেছেন। উনি মালটা বাড়িতে ওনার নামানো উচিত ছিল না। উনি বলছেন আমি বিএলওর কাজ করছিলাম বলে আমি উপস্থিত হতে পারিনি, সেন্টারে মাল নেমেন, ওটা উনি ভুল করেছেন। যাই হোক, আমরা দেখে নিচ্ছি, এখন সব দেখে নেবো আমরা কী আছে। আর বাকি পাবলিকের ডিমান্ড আছে ওনারা এরকম উনি খাবার ঠিকঠাক দিচ্ছেন না, ওনাকে এখান থেকে ট্রান্সফার করা হবে। সেটা দেখছি, রান্নাটা দেখিনি, এখন দেখছি, রান্নাটা দেখছি। ওনারা যা অভিযোগ দিয়েছেন আমি দেখছি, তো নিশ্চয়ই এত লোক যখন বলছে কিছু তো একটা কারণ রয়েছে, সেটা আমরা দেখছি। আমরা যা ডিমান্ড করেছেন আমরা দেখছি, আবার অবশ্যই ব্যবস্থা নেব। খাবারটা দিদিমণির এইবারে আর কি ওর বিএলওর অফিসে কাজ ছিল নাকি, তার জন্য খাবারটা বাড়িতে নামাচ্ছে আর কি। আর আমাকে যা চাল ডাল সব দিয়ে যায়, বার করে দিয়ে যায় দিদিমণি আপনার ঘরে থেকে। হ্যাঁ, ঘরে আপনার তালা দিয়ে যায়, আমি আপনার রান্না করি, যা যেগুলো সব দেবার সবাইকে দিয়ে টুয়ে যাই আপনার। এর বেশি আর কিছু তো নাই, এখানে তো খাবার সবাইকে দেওয়া হয় যারাই পা। মাঝেতে হাত আপনারা খাবারটা দেখুন খুলে, তাহলে বুঝতে পারবেন। যেদিন ভাত রান্না হয় সেদিন ডাল সেদ্ধ হয় না, ওই কাঁচা কাঁচা ডাল দিয়ে দেয়। তারপর তোমার ডিম, যেদিন বাড়ি যদি বলে যে বাড়ির গার্জেন না এলে খাবার দেবে না, তারপর ডিমটা কোনোদিন কাঁচা দিয়ে দেয়, আবার কোনোদিন হাফ বয়েল করে দেয়, ভালোভাবে খাবার দেয় না। সেন্টারে পরশুদিন আসলাম, শনিবার দিন আমি তো আসি না, পরশুদিন এসে দেখি কার্ড নেই। তো আমার আমার বর কার্ডটা নিয়ে এসে পৌঁছে দিচ্ছে, এটাই আমার বড় ভাগ্যের। আমার বরের এখানে কোনো অস্তিত্ব নেই, যেহেতু আমি পাঠিয়েছি তাই আমার কার্ডটা বর ভরে দিয়েছে। ঠিক আছে, এবারে আমি আসবো, চাল ডালের দায়িত্ব আমার বরকে কেন দেবো? যেটা এসেছে আমার ঘরে ডাল, সেটা আমি আমার বরকে কেন দায়িত্ব দেবো? আমি এনে ভরবো, ওকে কেন দায়িত্ব? ওকে কার্ডটা ভরতে দিচ্ছে, কার্ডটা কোনো অভিযোগ নাই, কার্ডটা ভরে দিয়ে গেছে। অভিযোগ দিচ্ছে আমি বাড়িতে, এবারে মিথ্যে কথা বললো, ডালটা এখানে নামালে ওরাই হাতে করে ঘরে ঢুকলো। এখন ওনারা নিজেরাই বললেন যে আমার বাড়ি থেকে উদ্ধার করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি নিজে নিয়ে এসেছি, আমার বাড়িতে ওনারা যায়নি, আমাকে ফোন করেছিল, এবার আমি বাধ্য হয়ে নিজে নিয়ে এসেছি। আমি আজকে আসতাম না, আমি আসলেও আজকে সেই বিকেলে আসতাম, কারণ তো অনেকটা দূর, আমার পাটা ভাঙা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা ভাঙা। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জগদ্দলের মন্ডল সভাপতির পদ পাইয়ে দিতে 30,000 টাকা তোলা নেবার অভিযোগ উঠল আরএসএস ব্যারাকপুরের আহ্বায়ক ইন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। টাকা নিয়ে জগদ্দল মন্ডল সভাপতি পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল আরএসএস এর ব্যারাকপুর সাংগঠনিক আহ্বায়ক ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন জগদ্দলের বিজেপি সক্রিয় কর্মী বিপ্লব ঘোষ নিজেই। বিপ্লব ঘোষ প্রতারণার জন্য নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বিপ্লব ঘোষের অভিযোগ, তাকে মন্ডল সভাপতি করার জন্য এবং তাদের সাংগঠনিক ঝামেলায় তার বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নেওয়ার জন্য 30,000 টাকা তোলা নিয়েছেন। কিন্তু এই টাকা তোলা নিয়ে ইন্দ্রনাথ রায় কোনো কাজ করেননি। উপরোক্ত তার নির্বাচিত মন্ডল সভাপতির পদ থেকে ইন্দ্রনাথ রায় বাদ দিয়ে দিয়েছেন। যদি ইন্দ্রনাথ রায় তার 30,000 টাকা ফেরত না দেন তাহলে তার বিরুদ্ধে আইনি মামলায় লড়বেন। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি আরএসএস এর ব্যারাকপুর শাখার আহ্বায়ক ইন্দ্রনাথ রায়। তিনি জানান এ বিষয়ে তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন। তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃণমূল। ভাটপাড়া তৃণমূল কনভেনার দেবজ্যোতি ঘোষ জানান, এটা বিজেপির কালচার, টাকা নেওয়ার প্রথা বিজেপি এবং আরএসএস এর মধ্যে অভ্যাস আছে। হচ্ছে ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। উনি হচ্ছেন
আরএসএস এর লোক, যেটা উনি আমাকে বলেছেন উনি আরএসএস এর লোক, কতটা উনি আমাকে পরিচয় দিয়েছিলেন আরএসএস এর ইন্দ্রনাথ রায় ওরফে অজয় রায়। তো উনি আমাকে পরিচয় দিয়েছিলেন আরএসএস এর লোক হিসেবে, তিনি আরএসএস এর পদাধিকারী, কারণ আরএসএস এর সমস্ত পদাধিকারী তো আমরা চিনি না। তো ঘটনাচক্রে হয়েছিল যে আমি একটা সমন্বয় বৈঠক হয়, সমন্বয় বৈঠকে বিজেপির মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো সেই সময় উনি ওখানে উপস্থিত ছিলেন। তো আমরা তো জানতাম না উনি আরএসএস এর লোক কিংবা আরএসএস এর সঙ্গে যুক্ত। তো ওনার সঙ্গে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো ঘটনাটা ওখানে উনি মানে ব্যাপারটা ওখানে মিটমাট হয়ে যায়। তারপর উনি একটা ফলস কেস করান আমাদের নামে জগদ্দল থানায়। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে তো আমরা নর্মালি আর এই ব্যাপারে নিয়ে আর কিছু মাতামাতি করিনি। কিন্তু হয় ঘটনাটা কখন জানা জানি হয়, উনি একদিন এর মধ্যে আমার মণ্ডল সভাপতি নির্বাচন হয়। তো জগদ্দল ব্যারাকপুর লোকসভার মধ্যে একমাত্র জগদ্দল মণ্ডল সভাপতি নির্বাচন হয় পার্টির নিযুক্ত অবজারভার দিয়ে। তো সেখানে নির্বাচন হয়, নির্বাচনে আমি জয়লাভ করি। জয়লাভের পর যখন নাম ঘোষণার সময় হয় তখন আমার নাম ঘোষণা হয় না। তো আমি তো অবাক, যখন আমি একটা সাংগঠনিক দলে যখন নির্বাচন হয়ে যাচ্ছে তখন আমার নাম যখন আসছে না। তো আমি সেই প্রশ্ন জেলা সভাপতিকে করি যে আমার নাম, আমি নির্বাচিত হওয়ার পরও আমার নামটা কেন হলো না। তখন তিনি বলেন যে আরএসএস এর প্রেশার আছে কিংবা সংঘ পরিবারের প্রেশার আছে। এবার আমি তো তখন অবাক হয়ে যে সংঘ পরিবার কেন প্রেশার দেবে। তো ঘটনাচক্রে তার দুদিন বাদেই উনি একজন লোক আসে আমাদের অফিসে, এসে বলেন যে ইন্দ্রনাথ রায় কথা বলবে। তো আমি বললাম ঠিক আছে, সেটাই আমার প্রথম কথা ইন্দ্রনাথ রায়ের সাথে, তার আগে আমার কোনো কথা হয়নি। তো উনি আমাকে বলছেন যে এরকম ব্যাপার, তুমি যদি একটু দেখা করো আর যদি আমার একটু কথা শোনো তাহলে তোমার ব্যাপারটা আমরা দেখে নেব। আমি বললাম দেখে নেবেন মানে? বলে আরএসএস যে আমি তো তোমার বিরুদ্ধে কমপ্লেনটা করেছি, আমি সেটা দেখে নেব। আমি বললাম তাহলে কী করতে হবে? উনি বললেন আমায় কিছু মানে পিকনিক খাওয়া দাওয়া করবো আমরা, কিছু টাকা পয়সা আমায় দিতে হবে। তো আমি আমার সাধ্যমতো 30,000 টাকা ওনাকে দিই। উনি বলেন ঠিক আছে। আর উনি সঙ্গেও বলেন যে এফআইআরটা উনি করিয়েছিলেন, সেই এফআইআরটা উনি তুলিয়ে নেবেন। বলে আমি দেখলাম যে বিজেপি করতে হবে, তো আরএসএসের লোক হয়তো, আমি এটাই বিশ্বাস করে ওনাকে দিয়ে দিয়েছিলাম। ঘটনাচক্রে লাস্ট সপ্তাহখানেক আগে যখন বিজেপি মণ্ডল মানের কমিটি ক্লিয়ার হয়, প্রেসিডেন্ট তো ছেড়ে দিন, আমি জেতা সভাপতি আমাকে প্রেসিডেন্ট তো করেইনি, ইভেন আমাকে কমিটিতে পর্যন্ত রাখিনি। তখন আমি যখন খোঁজ খবর রাখাতে শুরু করলাম তখন শুনলাম যে আরএসএস এরকম কোনো জায়গা থেকে টাকা পয়সা নেয় না, আরএসএসের এইসব নীতি নয়। তো আমি যখন এবার খোঁজ করতে করতে পরিস্থিতি তখন আমি বুঝতে পারলাম যে আমি ইন্দ্রনাথ রায়ের দ্বারা প্রতারিত হয়েছি। এইসব হয়তো ভারতীয় জনতা পার্টি আর 6 মাস আছে, 6 মাস পর দলটাই থাকবে না, যে কদিন আছে করে খাক। ওই বনগাঁয় দেখেছেন না যে এসআইআরে ভোটার লিস্টে নাম তুলে দেবে বলে সব 5,000 টাকা করে নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির জেলার নেতা গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ওদের এটা কালচার। আর 6 মাস করে খাক, 6 মাস পর দলও থাকবে না, ব্যবসাও বন্ধ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাজ্য ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশিকে ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটক করল বিএসএফ। 12টা রাজ্যে এসআইআর লাগু হয়েছে, পাশাপাশি পশ্চিমবাংলায়ও এসআইআর ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকেও বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত, আবার পরিচারিকার কাজ করত, এক সময় এদেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত, এবার তারা বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে। রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ, মহিলা, শিশু নিয়ে, মাথায় আসবাবপত্র, লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে। সেই ছবি দেখা গেল হাকিমপুর চেকপোস্টে। প্রায় 3 শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই 143 নম্বর ব্যাটালিয়ন সীমান্ত রক্ষীর জওয়ানরা তাদেরকে আটকিয়েছে, বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে। আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায় আমরা এবারে বাংলাদেশে যাবো, সাতক্ষীরা জেলা বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশে কলরা থানা। অবৈধভাবে থাকতেন, চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই
খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূল নেতাদের মদতে দিনে দুপুরে বেআইনিভাবে বসিরহাটের শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসন্তীতলা এলাকার ঘটনা। জগবন্ধু দাস পেশায় রেশন ডিলার, তার ভাই রমেশ চন্দ্র দাস ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। তার বাড়ির সামনে সঞ্জয় সরকারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা দিয়ে 9 শতক পুকুর কিনেছে। বাহুবলে শতাব্দী প্রাচীর পুকুরটির মাটি ফেলা হচ্ছে। এলাকার লোক বারবার প্রতিবাদ করলেও কর্ণপাত করেননি। রাতের অন্ধকারে বালি মাটি লরি করে বোঝাই করে পুকুর ভরাট করছে। প্রাক্তন পুকুরের মালিক ও স্থানীয় বাসিন্দারা বলেছেন এটা বহু প্রাচীন পুকুর। এখানে একদিকে গ্রামের মানুষ স্নান করত, পাশাপাশি পুকুরে মাছ থাকতো, এমনকি পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জন হতো। কিন্তু উনি যখন আমাদের কাছ থেকে কেনেন পুকুর হিসেবেও বিক্রি করেছিলাম, কিন্তু উনি মাটি বালি দিয়ে ভরাট করছেন। উনার মধ্যে অসাধু উপায়ে কোনো কিছু কাজ করেছে। এই নিয়ে এলাকার মানুষদের বিক্ষোভ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্য সরকার ও আদালত নির্দেশ রয়েছে কোনো জলাশয়ের পুকুর বন্ধ করা যাবে না, আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে হাসনাবাদের তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করতে চাননি। তারা বলছেন আইনের পথে চলবে। ইতিমধ্যেই বিডিও, বিএলও এবং এলআরকে লিখিত বিস্তারিত জানিয়েছি বিষয়টি দেখার জন্য। কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকলে আদতে কি বন্ধ হবে এই পুকুর ভরাটের কাজ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। মাছ চাষ করা হতো, জমি আছে নকাটাটা বিক্রি করা হয়েছে। আমরা তো যেখানতে হয়েছে সেখানতেই দেখতেছি, আর কি জানো। কেনা হয়েছে কতদিন হয়েছে তা আমি ওটাও ঠিক বলতে পারবো না। সে যে নিয়েছে সে বলতে পারবে না। পুকুরটা নোংরা করে ফেলেছে চতুর্দিক দিকে। এবারে আমার পুকুরি নোংরা ফেলছে বলে বলছি, তারা গন্ডগোল করছে, বুঝলে, ওই তার জন্য। মানে ভরাট করার ইচ্ছা ছিল না, আমার সান্দেহেরই ইচ্ছা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের উদ্যোগে ধানিছড়া থেকে দুরামারি বাজার পর্যন্ত সড়কের ধারে 26টি পথবাতি নির্মাণ করা হয়, কিন্তু কয়েকদিন সেগুলো চললেও বর্তমানে বেশিরভাগই বিকল অবস্থায় রয়েছে, যার ফলে রাস্তায় ছোট বড় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। বিগত কয়েক মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের উদ্যোগে শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ধানিছড়া থেকে দুরামারি বাজার পর্যন্ত রাজ্য সড়কের ধারেই মোট 26টি পথবাতি বসানো হয়। লাগানোর পর কয়েকদিন সেগুলো চললেও বর্তমানে বেশিরভাগই বিকল অবস্থায় রয়েছে, ফলে রাতে ওই রাস্তায় ছোট বড় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। এলাকাটি জনবসতিহীন, ফাঁকা ও নির্জন হওয়ায় বিশেষ করে সাইকেল আরোহীদের ভোগান্তি আরো বেড়েছে। স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষজনের অভিযোগ, দ্রুতই লাইটগুলো সারানো হোক, না হলে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই থাকবে। সরকার এত টাকা খরচা করে পথবাতি বসিয়েছে, কিন্তু সঠিক পরিষেবা না পাওয়ায় তা কোনো কাজে লাগছে না। এর চেয়ে না লাগানোই ভালো ছিল। এ বিষয়ে শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় জানান, দ্রুতই লাইটগুলো মেরামতের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, সেদিকেও আমরা নজর রাখছি। কতদিন মোটামুটি যাওয়ার জন্য তো ভালো, মানে আলো ছিল তো তখন ভালো ছিল, আর একটাই তো জ্বলে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
নবদ্বীপে গৌরাঙ্গ সেতু সংস্কারের কারণে বন্ধ হওয়া সেতুর কারণে তার প্রভাব পড়েছে শান্তিপুরের ফেরিঘাটে। 45 দিন নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়ল শান্তিপুরের ফেরিঘাটগুলিতে। ভারী ছোট থেকে বড় যানবাহনের লম্বা লাইন শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই লরি। একদিকে নদিয়ার সাথে হুগলি জেলা এবং অন্যদিকে নদিয়ার সাথে বর্ধমানের একমাত্র যোগাযোগের অন্যতম মাধ্যম ভাগীরথী পারাপার। বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়েই যাতায়াত করত। সেই সেতুর সমস্যা কারণে এবং মেরামতের জন্য 45 দিন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবহন দপ্তর। সেই নির্দেশিকা জারি হওয়ার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার করতে, যার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলিকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। গাড়ির চাপ বাড়লেও গাড়ি চালকদের দাবি ভাড়া অপরিবর্তিত হয়েছে। গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের দাবি যদি শান্তিপুরের ভাগীরথী নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে সাময়িক দুর্ভোগগুলি আর থাকবে না। সম্প্রতি শান্তিপুরের কালনা থেকে ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মাটি পরীক্ষার কাজ শেষ হলেও এখনো পর্যন্ত কবে এই ব্রিজের কাজ শুরু হবে তা নির্ধারণ করা হয়নি। স্বাভাবিকভাবেই বর্ধমান এবং হুগলি জেলার সাথে যাতায়াতের অন্যতম পারাপারের ব্যবস্থা, সেই কারণেই অত্যন্ত প্রয়োজনীয় এবং ভাগীরথী নদীর উপর দিয়ে আরেকটি ব্রিজের। এখন দেখার শান্তিপুরের ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজ তৈরির কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর। বাড়ার কারণ হচ্ছে 15 তারিখ থেকে নবদ্বীপের ব্রিজ বন্ধ জন্য গাড়ির চাপ আগে কত 60-70 গাড়ি, আর এখন কত গাড়ি দেখতে অফুরন্ত গাড়ি। আচ্ছা, এই গাড়ির লাইন কোথায়? আমাদের এই যে গৌরাঙ্গ সেতু বন্ধ হয়ে যাওয়াতে সব গাড়িগুলো এখানে লাইন দিয়েছে, এভাবে পারাপার হতে দেরি হচ্ছে। অনেক তো ঝুঁকি আছে, জলপথে যাওয়াতে অনেক তো ঝুঁকি ওই গাড়িতে। আচ্ছা, সুবিধা হয় চাই তো যেন নবদ্বীপ ব্রিজটা যেন খারাপ হয়েছে তাড়াতাড়ি খুলে দিক, আমাদের কালনা ব্রিজটা যেন তাড়াতাড়ি চালু হয়ে যায়, এটাই আমরা চাইছি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।